ওয়েলকাম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা ক্লাস 11 বায়োলজির ইউনিট 1 দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা পুরোটা কভার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমরা ফার্স্ট অফ অল জানবো জীববৈচিত্র্য সম্পর্কে। দেখো, জীববৈচিত্র্যকে ইংরাজিতে বলে বায়োডাইভার্সিটি, যেখানে বায়ো শব্দের অর্থ হলো জীব আর ডাইভার্সিটি শব্দের অর্থ হলো বৈচিত্র্য। দেখো, বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রবর্তন করেছেন বিজ্ঞানী ডাব্লিউ.বি. রোসেন 1985 খ্রিস্টাব্দে। এবার দেখো, সিম্পলি যদি বলি বায়োডাইভার্সিটি কাকে বলে, তাহলে কোনো একটি অঞ্চলে বা পরিবেশে বা বাস্তুতন্ত্রে বসবাসকারী জীব প্রজাতির সমাহার বা সমষ্টিকেই কিন্তু জীববৈচিত্র্য বলে। ঠিক আছে, মানে কি, একটা অঞ্চলে আসলে আমরা যদি দেখি তাহলে একটা অঞ্চলে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির উদ্ভিদ আর প্রাণী বসবাস করে, এদেরকেই কিন্তু একসঙ্গে জীববৈচিত্র্য বলে। অ্যাজ এ এক্সাম্পল, ধরো তুমি যেখানে বসবাস করো সেখানে তুমি দেখতে পাবে যে বিভিন্ন ভ্যারাইটির প্রাণী আছে বা উদ্ভিদ আছে। যেমন ধরো তুমি তোমার চারপাশে দেখবে পিঁপড়ে থেকে শুরু করে সাপ, ইঁদুর, ব্যাঙ, বিড়াল, কুকুর বা ঘাস ফড়িং, বিভিন্ন প্রজাতির কিন্তু প্রাণী আছে যারা কিন্তু একে অপরের থেকে ভিন্ন, তাদের আকার আকৃতির দিক থেকে হোক বা স্বভাবের দিক থেকে। আবার দেখবে যে উদ্ভিদের ক্ষেত্রেও তোমার চারপাশে কিন্তু বিভিন্ন উদ্ভিদ আছে, আম, জাম, কাঁঠাল বা বিভিন্ন ধরনের ফুল গাছ বা বিভিন্ন ধরনের ফল গাছ, এরকম কিন্তু অনেক ধরনের উদ্ভিদ আছে। মানে তোমার চারপাশে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির প্রাণী এবং উদ্ভিদ আছে, মানে জীব আছে, তাই না? এই যে এটাকেই কিন্তু জীব বৈচিত্র্য বলা হয়। এবার দেখো, জীব বৈচিত্র্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রথম হচ্ছে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। দেখো কি বলছে, একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন বা রূপভেদ বা বিভিন্নতা দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে। অ্যাজ এ এক্সাম্পল, ধরো আমরা কি জানি, আসলে আমরা কি জানি যে জিন কি করে, বিভিন্ন জীবের মধ্যে ভ্যারাইটি তৈরি করে। এবার ধরো একটা নির্দিষ্ট প্রজাতি, ধরো মানুষ প্রজাতি, যারা কিন্তু সবাই হোমোসেপিয়েন্সের অন্তর্ভুক্ত, কিন্তু একই প্রজাতি হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের থেকে কিন্তু আলাদা দেখতে হয়, তাই না? মানে কেউ ধরো লম্বা হয়, কেউ খাটো হয়, আবার কেউ ফর্সা হয়, কেউ কালো হয়, কারো চুল স্মুথ হয়, আবার কারো চুল কার্লি হয়। তো এই যে পার্থক্যগুলো, এই যে রূপভেদগুলো কেন হয়? জিনের জন্য হয়, জিনের পরিবর্তনের জন্যই হয়, তাই তো? তো এই যে পরিবর্তনটা, জিনের এই যে পরিবর্তনটা বা রূপভেদটা, এটাই কিন্তু জিন বৈচিত্র্য। ঠিক আছে, জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি নামে পরিচিত। দ্বিতীয় হলো প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। এখানে কি বলছে, কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট প্রজাতির সংখ্যাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। দেখো, প্রজাতি মানে কি? প্রজাতি মানে আমরা জানি যে বিভিন্ন, যেমন বিড়াল একটা প্রজাতি, কুকুর একটা প্রজাতি, বা আমরা মানুষ একটা প্রজাতি। তো এরকম বিভিন্ন প্রজাতি আছে। আমরা আমরা যে যে অঞ্চলটায় বাস করি, যে একটা নির্দিষ্ট অঞ্চলে বাস করি, সেই অঞ্চলটায় এইভাবে বিভিন্ন প্রজাতি দেখা যায়, তাই তো? এই মোট যত প্রজাতি আছে, এই মোট প্রজাতির সংখ্যাকেই কিন্তু প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি বলে। তৃতীয়ত দেখো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি কি? ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে জীব প্রজাতির যে বৈচিত্র্য দেখা যায় তাকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। অ্যাজ এ এক্সাম্পল, ধরো একটা বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র থাকতে পারে, তাই তো? মানে কোথাও একটা ছোট জলাশয় থাকতে পারে, আবার কোথাও একটা লম্বা নদী থাকতে পারে, কোথাও অরণ্য থাকতে পারে, আবার কোথাও তৃণভূমি থাকতে পারে। তার মানে কি, যে একটা বিস্তীর্ণ অঞ্চলে ভ্যারাইটি বাস্তুতন্ত্র, বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র দেখা যায়, তাই তো? এবং সেখানে জীবও আলাদা আলাদা থাকবে, মানে সেখানে জীব প্রজাতির বৈচিত্র্য ভিন্ন হবে সেখানেও, তাই না? যেমন ধরো একটা বিশাল অরণ্যে বাঘ সিংহ থাকতে পারে, কিন্তু একটা তৃণভূমিতে কি বাঘ সিংহ থাকবে না? তো সেখানে হরিণ, ছাগল, গরু, এরা থাকবে, তাই না? তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রে ভিন্ন ভিন্ন জীব প্রজাতি দেখা যায়। এই যে বিভিন্ন বাস্তুতন্ত্রের জীব প্রজাতির যে এই বৈচিত্র্যটা, এটাকেই কিন্তু বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। আর এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করা যায়, যথা আলফা বৈচিত্র্য, 2 বিটা বৈচিত্র্য এবং 3 গামা বৈচিত্র্য। দেখো, সিম্পলি প্রথম টপিকে চলে আসো, যেটা হলো আলফা বৈচিত্র্য। দেখো, এখানে বলছে যে একই বাসস্থান বা একই বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকেই আলফা বৈচিত্র্য বলে।
যেমন ধরো অরণ্য একটা যদি হয় বাস্তুতন্ত্র, তাহলে সেই বাস্তুতন্ত্রে যে জীবগোষ্ঠীগুলো আছে, মানে ধরো বাঘের গোষ্ঠী বা সিংহের গোষ্ঠী বা হাতির গোষ্ঠী, মানে যে সেই অরণ্যের মধ্যেই কিন্তু যে বৈচিত্র্যগুলি আছে, যে জীব গোষ্ঠীর যে বৈচিত্র্য আছে, সেটাকেই কিন্তু আলফা বৈচিত্র্য বলে। এবার চলে আসো বিটা বৈচিত্র্যে। কি বলছে, একটি ভৌগোলিক অঞ্চলে অবস্থিত দুটি সংলগ্ন বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। যেমন ধরে নিচ্ছি যে একটা বিশাল ভৌগোলিক অঞ্চল, সেখানে সংলগ্ন মানে পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্র হচ্ছে একটা অরণ্য আর একটা তৃণভূমি। তাহলে এই যে অরণ্য আর তৃণভূমির যে জীবগোষ্ঠী, সেই অরণ্য আর তৃণভূমিতে অবস্থিত যে জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, সেটাই হলো আমাদের বিটা বৈচিত্র্য। এবার থার্ড দেখো গামা বৈচিত্র্য। কি বলছে, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে অবস্থিত ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠীর সামগ্রিক বৈচিত্র্যকেই কিন্তু গামা বৈচিত্র্য বলে। যেমন আমি তোমাকে ফার্স্টেই বলেছিলাম যে একটা বিশাল জীবগোষ্ঠীর মধ্যে কিন্তু অনেক রকমের বাস্তুতন্ত্র দেখা যায়। আর গামা বৈচিত্র্য সেটাই যে এই যে এতগুলো মানে যত বাস্তুতন্ত্র আছে, সেই সব বাস্তুতন্ত্রের যে জীবগোষ্ঠী তাদের যে সামগ্রিক বৈচিত্র্য, সেই সব বৈচিত্র্যটাকেই কিন্তু একসঙ্গে গামা বৈচিত্র্য বলে। নেক্সট আমরা জানবো নিড ফর ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তো অপরিসীম। যেমন ধরো প্রথমত, সব পৃথিবীতে যত জীবগোষ্ঠী আছে সব জীবগোষ্ঠী সম্পর্কে জ্ঞান লাভ করা এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানা। দ্বিতীয়ত, অনেক জীবের মধ্যে প্রয়োজনীয় জীবটাকে খুঁজে বার করা। তৃতীয়ত, অগণিত জীবকে একটা নির্দিষ্ট নিয়মে আলাদা করে গোষ্ঠীভুক্ত করতে। চতুর্থত, বিভিন্ন জীবকুল সম্পর্কে একটা সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান লাভ করতে। পঞ্চমত, অজানা জীবগুলিকে শনাক্ত করতে, তার নামকরণ ও বর্ণনা দিতে। ষষ্ঠত, বিভিন্ন জীবগোষ্ঠীভুক্ত জীবের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করতে এবং তাদের অভিব্যক্তি অর্থাৎ বিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। সপ্তমত, ব্যবহারযোগ্য উপকারী ভেষজ ও প্রাণী সম্পদ চিহ্নিত করতে এবং ক্ষতিকারক বিষাক্ত উদ্ভিদ ও প্রাণী শনাক্ত করতে। এবং লাস্ট অষ্টমত, জীববিজ্ঞানের গবেষণায় করার সময় কোনো উদ্ভিদ বা প্রাণীর অবস্থান ও বৈশিষ্ট্যর তথ্য সংগ্রহ করতে। আমাদের নেক্সট টপিক হলো থ্রি ডোমেন্স অফ লাইফ। এখানে ডোমেন্স কথার অর্থ হলো উপরাজ্য। এখানে আমরা মূলত তিনটি উপরাজ্য সম্পর্কে জানবো। বাট তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে এই থ্রি ডোমেন্স অফ লাইফ এলো কোথা থেকে। দেখো, বিজ্ঞানী R.H. Whittaker 1969 খ্রিস্টাব্দে সব জীবগুলিকে মোট 5টি রাজ্যে বিভক্ত করেছিলেন, যা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন নামে পরিচিত। পরবর্তীকালে বিজ্ঞানী চার্লস উস 1990 খ্রিস্টাব্দে এই 5টি রাজ্যকেই 3টি উপরাজ্যে বিভক্ত করেছিলেন। এই 3টি উপরাজ্যই থ্রি ডোমেন্স অফ লাইফ নামে পরিচিত। তো চলো এবার থ্রি ডোমেন্স অফ লাইফ সম্পর্কে বিস্তারিত জানা যাক। তাহলে আমরা যেটা জানলাম যে বিজ্ঞানী R.H. Whittaker প্রথমে সব জীবগুলিকে মোট 5টি রাজ্যে বিভক্ত করেছিলেন। কি ছিল সেই 5টি রাজ্য? দেখো, মোনেরা, প্রোটেস্টা, ফাঙ্গি, প্লান্টি আর অ্যানিমালিয়া। এই হলো 5টি রাজ্য বা কিংডম। ঠিক আছে, এবার চার্লস কি করলেন, পরবর্তীকালে চার্লস এই 5টি রাজ্যকেই 3টি উপরাজ্যে বিভক্ত করলেন। কিভাবে? দেখো, তিনি কি করলেন, মোনেরা রাজ্যকে 2টি উপরাজ্য বা ডোমেন্সে ভাগ করলেন। কি কি? 1 আর্কি, 2 ইউব্যাকটেরিয়া। ওকে, এবার বাকি যে 4টে রাজ্য পড়ে রইল, তার মানে প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্টি আর অ্যানিমালিয়া, এই 4টি রাজ্যকে তারপর তিনি কি করলেন, একটা মাত্র উপরাজ্যে তিনি অন্তর্ভুক্ত করলেন। কি উপরাজ্যে? ইউক্যারিয়া। তাহলে মোট কটা উপরাজ্য হলো? 3টে। কি কি? 1 আর্কি, 2 ইউব্যাকটেরিয়া এবং 3 ইউক্যারিয়া। এই 3টে উপরাজ্যকেই কিন্তু একসাথে একত্রে থ্রি ডোমেন্স অফ লাইফ বলা হয়। নেক্সট আমরা জানবো ট্যাক্সোনমি সম্পর্কে। দেখো, ট্যাক্সোনমি শব্দটি কোথা থেকে এসেছে, মানে কে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? সুইডেনের উদ্ভিদ বিজ্ঞানী অগাস্টিন পি ডে কন্ডোল 1813 খ্রিস্টাব্দে তার প্রকাশিত থিওরি এলিমেন্টিয়ার দে লা বোটানিকিউ বইতে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এবার দেখো, ট্যাক্সোনমি কথার অর্থ কি? ট্যাক্সোনমি কথাটি গ্রিক শব্দ ট্যাক্সিস আর নোমোস থেকে এসেছে, যেখানে ট্যাক্সিস শব্দের অর্থ হলো বিন্যাস এবং নোমোস শব্দের অর্থ হলো বিধি। তাহলে
ট্যাক্সোনমি কথার অর্থ কি হলো? বিন্যাস বিধি। এবার আমরা জানবো যে ট্যাক্সোনমি কাকে বলে। দেখো, জীববিজ্ঞানের যে শাখায় কোনো জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকেই কিন্তু আমাদের ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। অ্যাজ আওয়ার ডেফিনেশন আমরা বুঝতে পারছি যে ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলি কি কি? ট্যাক্সোনমির প্রধান 3টি উপাদান: নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস। সবার প্রথমে যেটা করা হয় সেটা হলো শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। শনাক্তকরণ কি? দেখো, অ্যাজ আওয়ার ডেফিনেশন, শনাক্তকরণে কিছু বিশেষ বৈশিষ্ট্যের সাহায্যে কোনো একটা জীবকে শনাক্ত করা হয়। অ্যাজ আ এক্সাম্পল, ধরো তোমার সামনে একটা পাখি আছে। এবার তুমি কিভাবে বুঝবে যে সেটা একটা পাখি? তার কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখে, তার পালক থাকবে, ঠোঁট থাকবে, এরকম কিছু বৈশিষ্ট্য দেখে তুমি বুঝতে পারবে যে ওটা পাখি। এটাই শনাক্তকরণ, যে তুমি পাখিটার কিছু বিশেষ বৈশিষ্ট্যর সাহায্যে চিনতে পারছো জীবটাকে, যে ওটা ওই জীবটা পাখি। কোনো একটি জীবকে শনাক্ত করার পর কি করা হয়? তার নামকরণ করা হয়। এবার নামকরণ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কেমন নামকরণ? তার বৈজ্ঞানিক নামকরণ, কোনো একটা জীবের বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ করা হয় যে পদ্ধতিতে। অবশ্যই এটা আন্তর্জাতিকভাবেই করা হয়, ঠিক আছে? যেমন ধরো, মানুষের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এবং এটা কিন্তু পুরো আন্তর্জাতিকভাবে, মানে পুরো পুরো পৃথিবী স্বীকৃত, ঠিক আছে? আমরা একটু পরেই যখন দ্বিপদ নামকরণ পড়ব তখন এই দ্বিপদ নামকরণের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানব। এখন এইটুকুই জেনে রাখো যে এখানে নামকরণে একটা জীবের দ্বিপদ নামকরণ করা হয়। নামকরণের পরে কি করা হয়? জীবটির শ্রেণীবিন্যাস করা হয়। এবার শ্রেণীবিন্যাস কি? শ্রেণীবিন্যাস হলো যে পদ্ধতিতে কোনো জীবকে 7টা ক্যাটাগরিতে, যে ট্যাক্সোনমিক হায়ারার্কি আছে এবং ট্যাক্সোনমি হায়ারার্কির যে 7টা ধাপ বা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিভুক্ত করা হয়, সেই পদ্ধতিটাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। যেমন ধরো, মানুষের শ্রেণীবিন্যাস কিভাবে করা হবে? মানুষকে এই 7টা ধাপ, যে 7টা ধাপ কি কি? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, এই 7টা ধাপের অন্তর্ভুক্ত করা হবে যে পদ্ধতিতে, সেটাই হবে শ্রেণীবিন্যাস। যেমন ধরো, মানুষের রাজ্য কি? অ্যানিমালিয়া, পর্ব কর্ডাটা, শ্রেণী ম্যামেলিয়া, বর্গ প্রাইমেটস, গোত্র হোমিনিডি, গণ হোমো, প্রজাতি সেপিয়েন্স, ঠিক আছে? এইভাবে এই মানুষের কিন্তু শ্রেণীবিন্যাস করা হলো। নেক্সট আমরা জানবো সিস্টেম্যাটিক্স সম্পর্কে। দেখো, সিস্টেম্যাটিক্স কাকে বলে? জীবের প্রকারভেদ, বৈচিত্র্য, তাদের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নিরূপণ করার পদ্ধতিকেই বলা হয় সিস্টেম্যাটিক্স। এবার দেখো, জীবের প্রকারভেদ মানে কি? এই পৃথিবীতে তো অগণিত জীব রয়েছে, তাই তো? যেমন দেখবে বিভিন্ন শ্রেণীর জীব রয়েছে আসলে, যেমন স্তন্যপায়ী রয়েছে, তেমনই সরীসৃপ রয়েছে, পক্ষী শ্রেণী রয়েছে, তাই তো? এরকম অনেক শ্রেণী রয়েছে, অগণিত জীব রয়েছে। তো এই প্রকারভেদ, ঠিক আছে? এবং দেখো, যেমন ভিন্ন ভিন্ন জীব রয়েছে, তাদের বৈচিত্র্য আলাদা। বৈচিত্র্য মানে কি? তাদের যে নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তারপরে তাদের মধ্যে কিন্তু পরস্পরের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আবার সাদৃশ্য যেমন রয়েছে, আবার বিসাদৃশ্যও রয়েছে, তাই তো? এই সব কিছুই কিন্তু নিরূপণ করা হয় এই সিস্টেম্যাটিক্সের মাধ্যমে। নেক্সট আমরা জানবো কনসেপ্ট অফ স্পিসিস সম্পর্কে, অর্থাৎ প্রজাতির ধারণা। দেখো, প্রজাতির সংজ্ঞায় বলা হয়েছে, প্রজাতি হলো এমন একটি প্রাকৃতিক জীবগোষ্ঠী যারা জনন কার্য নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে অন্য জীবগুলির সঙ্গে স্বতন্ত্রভাবে বসবাস করে। ওকে, তাহলে আগে ফার্স্ট অফ অল জানো যে প্রাকৃতিক জীবগোষ্ঠী কেন বলা হয়েছে একটা প্রজাতিকে। দেখো, একটা প্রজাতি কি নিয়ে গঠিত? জীবগোষ্ঠী নিয়ে গঠিত, জীবদের নিয়ে গঠিত। আর জীব কি কখনোই কৃত্রিমভাবে সৃষ্টি করা সম্ভব? একটা জীবনকে তো কখনোই কৃত্রিমভাবে সৃষ্টি করা সম্ভব নয়, তাই তো? এগুলো তো প্রকৃতিগত জীবন, একটা জীব সবসময় প্রকৃতিগত, তাই এটা কিন্তু মানে প্রজাতি কিন্তু প্রাকৃতিক জীবগোষ্ঠী। নেক্সট বলছে যারা জনন কার্য নিজেদের মধ্যে সম্পাদন করতে পারে। তাহলে প্রজাতি, আমরা জানি মানুষ একটা প্রজাতি, কুকুর একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি, এরকম কিন্তু প্রত্যেকটা প্রাণীরই প্রজাতি আছে, ঠিক আছে? প্রজাতি কখন বলবো? যখন একটা জীব গোষ্ঠী নিজেদের মধ্যে
শারীরিক মিলন ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করতে পারবে। মানুষ একটা প্রজাতি, কারণ মানুষের সাথেই শারীরিক মিলন ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে। কুকুর একটা প্রজাতি, কারণ কুকুরের সঙ্গেই কিন্তু শারীরিক মিলন ঘটিয়ে কুকুর ছানা তৈরি করে, ঠিক আছে। বা বিড়াল একটা প্রজাতি, কারণ বিড়ালের সঙ্গে কিন্তু শারীরিক মিলন ঘটিয়ে বিড়াল ছানা তৈরি করে, ঠিক আছে। কিন্তু কখনোই কিন্তু আমরা একটা ধরো কুকুর গোষ্ঠী, তার মধ্যে বিড়ালকে ঢুকিয়ে বলতে পারি না যে এই কুকুর গোষ্ঠীর মধ্যে বিড়ালও পড়ে, ঠিক আছে। এটা কিন্তু কখনোই আমরা বলতে পারবো না, কেননা একটা কুকুরের সঙ্গে একটা বিড়ালের মিলন ঘটিয়ে কিন্তু কখনোই কুকুর ছানা অথবা বিড়াল ছানা তৈরি করা সম্ভব নয়। তার মানে এটাই ফ্যাক্ট যে একটা প্রজাতি, একটা জীবগোষ্ঠীকে আমরা তখনই প্রজাতি বলতে পারবো যখন ওই প্রজাতির অন্তর্গত জীবেরা পরস্পরের সঙ্গে মিলন ঘটিয়ে সেই অপত্য জীব সৃষ্টি করতে পারবে। নেক্সট আমরা জানবো ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্পর্কে। দেখো, ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে? বিভিন্ন এককের সমন্বয়ে গঠিত শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলিকে একত্রে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। আমরা যখন ট্যাক্সোনমি সম্পর্কে পড়েছিলাম, সেখানে শ্রেণীবিন্যাসে আমরা 7টা ধাপ বা ক্যাটাগরি সম্পর্কে জেনেছিলাম। কি কি সেগুলো? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। এই যে 7টা ধাপ, এই 7টা ধাপকেই একত্রে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। ওকে, এবার এই ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্পর্কে ব্যাখ্যা কে দিয়েছিলেন? ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই ট্যাক্সোনমি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই শ্রেণীবিন্যাসের সব থেকে ক্ষুদ্রতম একক হলো প্রজাতি, ঠিক আছে, আর সব থেকে বৃহত্তম একক হলো রাজ্য, ঠিক আছে। মানে কি? মানে প্রজাতিতে সব থেকে কম জীব সংখ্যা থাকবে, আর যত আস্তে আস্তে উপরে উঠবে, মানে প্রজাতির ওপরে কে গণ, তারপর গোত্র, এরকম আস্তে আস্তে প্রজাতির সংখ্যা বাড়তে বাড়তে রাজ্যতে গিয়ে কিন্তু সব থেকে বেশি প্রজাতি সংখ্যা হবে। নেক্সট আমরা জানবো বায়োনমিক্যাল নমিনক্লেচার অর্থাৎ দ্বিপদ নামকরণ সম্বন্ধে। তো দ্বিপদ নামকরণ সম্বন্ধে জানার আগে একটু জেনে নাও এর প্রয়োজনীয়তাটা কি। দেখো, আমাদের এই পৃথিবীটা অনেক বড়, এই পৃথিবীতে অনেক দেশ রয়েছে, তেমনি প্রত্যেকটা দেশে ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে, তাই তো। এবার আমাদের একটা এমন নামের প্রয়োজন সব জীবের ক্ষেত্রেই, যে নামটা প্রত্যেকটা দেশে বললেই এক নামে চিনবে। মানে যে নামটা, জীবের যে নামটা পুরো পৃথিবী জুড়েই যার প্রাধান্য বা মান্যতা রয়েছে, সেটাই কিন্তু দ্বিপদ নামকরণ। একটা জীবের দ্বিপদ নামকরণ কিন্তু পুরো পৃথিবী জুড়ে আন্তর্জাতিকভাবে একটা দ্বিপদ নামকরণকে কিন্তু মান্যতা দেওয়া হয়, ঠিক আছে। এটাই হলো এর প্রয়োজনীয়তা। চলো এবার জেনে নিই দ্বিপদ নামকরণ কি। দেখো, দ্বিপদ নামকরণ হলো দুটি পদ। কি পদ? গণ ও প্রজাতি। গণ ও প্রজাতি মিলিয়ে জীবের যে নামকরণ করা হয়, যে বৈজ্ঞানিক নামকরণ করা হয়, তাকেই দ্বিপদ নামকরণ বলে। আর এই দ্বিপদ নামকরণের জনককে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এবার আমরা জানবো দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী। দেখো, প্রথমত দ্বিপদ নামকরণটি ল্যাটিন ভাষায় হতে হবে। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক নাম লেখার সময় ইটালিক অক্ষরে লিখতে হবে। দ্যাট মিনস ইটালিক অক্ষর মানে বাঁকা হরফে লিখতে হবে। তৃতীয়ত, হাতে লিখলে গণ ও প্রজাতির নামের নিচে দাগ দিতে হবে। যেমন ধরো, মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমোসেপিয়েন্স, দেখো এখানে গণ হোমোর নিচে দাগ দেওয়া আছে, আবার প্রজাতি সেপিয়েন্সের নিচে দাগ দেওয়া আছে। চতুর্থত, বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষরটি বড় হবে এবং বাকি অক্ষরগুলো ছোট হবে। যেমন ধরো, হোমোসেপিয়েন্সের প্রথম অক্ষর এইচ এখানে বড় আছে আর বাকিগুলো ছোট আছে। পঞ্চমত, জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম আলাদা হবে। এবং ষষ্ঠত, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবের বিভিন্ন নাম দেন, তবে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন তার নামটি গ্রহণ করা হবে এবং নামের শেষে সেই বৈজ্ঞানিকের পুরো নামটি আর কি, বা নামের সংক্ষিপ্ত রূপ অথবা নামের আদ্য অক্ষরটি লিখতে হবে। যেমন আমের বৈজ্ঞানিক নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাই দেখো এখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন লেখা হয়েছে, কারণ আমের বিজ্ঞানসম্মত নাম প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তাই তার নামের সংক্ষিপ্ত রূপ লিন কথাটা নামের শেষে যুক্ত হয়েছে।
আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট টপিক হলো টুলস ফর স্টাডি অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্য পাঠের বিভিন্ন স্থান। এখানে আমরা 4টি স্থান সম্পর্কে জানব, যেগুলি আমাদের জীববৈচিত্র্য সম্পর্কে জানতে সাহায্য করবে। কি সেই 4টি স্থান? নাম্বার 1 মিউজিয়াম, নাম্বার 2 জুলজিক্যাল গার্ডেন, অ্যান্ড নাম্বার 3 বোটানিক্যাল গার্ডেন, অ্যান্ড নাম্বার 4 হারবেরিয়াম। অ্যাট ফার্স্ট আমরা জানব মিউজিয়াম অর্থাৎ জাদুঘর সম্পর্কে। দেখো জাদুঘর কি? যে ভবনে নানা প্রকার মৃত উদ্ভিদ ও প্রাণীর নমুনা, জীবাশ্ম, পুরাতাত্ত্বিক নিদর্শন, শিল্পকলা, ভাস্কর্য, মূল্যবান গবেষণাপত্র এবং পুরাতন ও আধুনিক গ্রন্থ সযত্নে সংরক্ষিত থাকে, সেই ভবনটিকেই জাদুঘর বলে। নেক্সট আমরা জানব যে মিউজিয়ামে কিভাবে কোনো জীবকে সংরক্ষণ করে রাখা হয়। দেখো, সংরক্ষণ করার জন্য প্রথমে কি করতে হবে? সিম্পলি যে জীবটাকে আমি সংরক্ষণ করব সেই জীবটাকে সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত, জীবটাকে রাসায়নিকের মধ্যে রাখতে হবে। রাসায়নিকের মধ্যে তারপর কি করা হয়? একটি ডিসপ্লে কেসে রাখা হয়। যেমন দেখো পাশের চিত্রে লক্ষ্য করো, অনেকটা কাচের তৈরি শোকেসের মতো। সেইগুলোকে প্রথমে আলাদা আলাদা রাসায়নিকের মধ্যে রাখা হয় জীবগুলোকে, তারপরে একটা ডিসপ্লে কেসের মধ্যে সেগুলোকে সাজিয়ে রাখা হয় যাতে দর্শকরা সেটাকে দেখতে পারে। এবার আমরা দেখব মিউজিয়াম বা জাদুঘরের গুরুত্ব। দেখো জাদুঘরের প্রথম গুরুত্ব হলো, জাদুঘরে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর সংগ্রহ থাকে, যা থেকে জীববিজ্ঞানীরা বহু তথ্য সংগ্রহ করতে পারেন। দ্বিতীয়ত, জীববিজ্ঞানের ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তকের দুষ্প্রাপ্য ও আকর্ষণীয় জীবগুলিকে জাদুঘরে এসে নমুনা দেখে চাক্ষুষ জ্ঞান লাভ করতে পারেন। এবং তৃতীয়ত, প্রতিটি প্রজাতির বসতি, প্রাপ্তিস্থান, বাস্তুতন্ত্র এবং জীবের বিবর্তন সম্বন্ধে বহু তথ্য সংগ্রহ করা যায় জাদুঘর থেকে। এখানে দেখো কিছু বিখ্যাত জাদুঘর রয়েছে, যেমন কুইঘাইয়ে অবস্থিত তিবেত বায়োলজিক্যাল স্পেসিমেন মিউজিয়াম, দ্বিতীয়ত লন্ডনে অবস্থিত ব্রিটিশ মিউজিয়াম, তৃতীয়ত প্যারিসে অবস্থিত লুভ্র মিউজিয়াম এবং চতুর্থত কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর। নেক্সট আমরা জানব জুলজিক্যাল গার্ডেন সম্পর্কে, অর্থাৎ চিড়িয়াখানা সম্পর্কে। আমরা চিড়িয়াখানায় কম বেশি সবাই গেছি, সেখানে আমরা কি দেখতে পাই? বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাই, তাই তো? দেখো চিড়িয়াখানার সংজ্ঞায় কি বলছে, যে কৃত্রিম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে নানা প্রকার জীবন্ত ও দুর্লভ বা বিপদগ্রস্ত প্রাণীদের সংরক্ষণ ও প্রজননের ব্যবস্থা করা হয়, তাকে চিড়িয়াখানা বলে। তার মানে চিড়িয়াখানা কি একটা কৃত্রিম পরিবেশ? কেননা দেখো ওখানে কিন্তু গাছপালা যে লাগানো থাকে, গাছপালা থাকে, বা একটা প্রাণীর যে বাসস্থান সেখানে গুহা থাকে, জলখাবার বা সেই পরিবেশটাই কিন্তু সমস্তটাই কৃত্রিমভাবে তৈরি করা হয়, ঠিক আছে? এবং সেখানে কোন প্রাণীরা থাকে? অবশ্যই জীবন্ত প্রাণীরা তো অবশ্যই থাকে, আর দুর্লভ বা বিপদগ্রস্ত মানে যেগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে সেই সকল প্রাণীরা কিন্তু সেখানে থাকে। সেই পরিবেশটাকেই বলা হয় চিড়িয়াখানা। নেক্সট আমরা জানবো চিড়িয়াখানার গুরুত্ব সম্পর্কে। দেখো গুরুত্ব হিসেবে আমরা প্রথমত বলতে পারি চিড়িয়াখানা হলো সর্বাপেক্ষা উৎকৃষ্ট এক্সিটু সংরক্ষণের উপায়। এক্সিটু সংরক্ষণ মানে কি? কোনো জীবকে তার স্বাভাবিক বাসস্থান থেকে সরিয়ে একটা কৃত্রিম পরিবেশে এনে তাকে পালন করা। ওকে, তাহলে এক্সিটু সংরক্ষণের কিন্তু একটা সর্বাপেক্ষা উৎকৃষ্ট উপায় হলো চিড়িয়াখানা। দ্বিতীয়ত, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে যে সকল প্রাণীরা অবলুপ্ত হতে পারে তাদেরকে চিড়িয়াখানা এনে তাদের প্রজনন ঘটিয়ে বংশবৃদ্ধি করে তাদের আবার কিন্তু তাদের নিজস্ব পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়, যার ফলে কি হয়? যার ফলে সেই প্রাণীটির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। এবং তৃতীয়ত বলতে পারি যে চিড়িয়াখানায় সংরক্ষিত প্রাণীরা তাদের বাস্তুতন্ত্রে যে ভূমিকা পালন করে সেই সম্পর্কে জনসাধারণকে জানানো হয়, এবং জনসাধারণ যাতে কোনো প্রাণীকে বিনা কারণে নিপীড়িত না করে সেই সম্পর্কেও কিন্তু তাদেরকে সচেতন করা হয়। এবার দেখো ভারতে অবস্থিত কিছু চিড়িয়াখানা, বিখ্যাত চিড়িয়াখানা হলো কলকাতায় অবস্থিত আলিপুর জু, দার্জিলিংয়ে অবস্থিত পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক এবং উড়িষ্যায় অবস্থিত নন্দনকানন জু। আর পৃথিবীর কিছু বিখ্যাত চিড়িয়াখানাগুলি হলো বার্লিন জুলজিক্যাল গার্ডেন, 2 সিঙ্গাপুর জু এবং 3 টরন্টো জু।
নেক্সট আমরা জানবো বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ উদ্ভিদ উদ্যান সম্পর্কে। দেখো, বোটানিক্যাল গার্ডেন কাকে বলে? যে সুরক্ষিত স্থানে বিভিন্ন প্রকার জীবন্ত উদ্ভিদ প্রজাতিকে শিক্ষা, গবেষণা ও মানুষের মনোরঞ্জনের জন্য প্রতিপালন ও সংরক্ষণ করা হয় তাকে উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন বলে। তাহলে আমরা বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব হিসেবে কি বলতে পারি? প্রথমত বলতে পারি যে সাধারণ দর্শকের উদ্ভিদ বৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসতে পারে। দ্বিতীয়ত, উদ্ভিদ বিজ্ঞানীরা গবেষণার জন্য প্রয়োজনীয় জীবিত নমুনা দেখার জন্য এখানে আসতে পারে। তৃতীয়ত, বিপন্ন উদ্ভিদ প্রজাতিকে এই বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত করে রাখা হয় এবং তাদের বংশবৃদ্ধি করানো হয়। চতুর্থত, এই বোটানিক্যাল গার্ডেনে জিন ও সিড ব্যাংক সংরক্ষিত থাকে, যেটা প্রজাতি সংরক্ষণ করাতে কিন্তু খুব উপযোগী। পঞ্চমত, এখানে কিন্তু ক্রায়োলাইট সংরক্ষণ করা থাকে। আর এবং ষষ্ঠত, শ্রেণীবিন্যাস সংক্রান্ত উদ্ভিদবিদ্যায় কিন্তু বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব অপরিসীম। এবার চলে আসো একটু এক্সাম্পলে। দেখো, ভারতে অবস্থিত উদ্ভিদ উদ্যানের কিছু বিখ্যাত উদ্যান হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটা হাওড়ার শিবপুরে অবস্থিত। 2, লয়েড বোটানিক্যাল গার্ডেন, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। এবং বিদেশের কয়েকটি উদ্যানের মধ্যে আছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যেটা লন্ডনের কিউইতে অবস্থিত। দ্বিতীয়, অরোটো বোটানিক্যাল গার্ডেন অফ পারুয়া, যেটা ইটালিতে অবস্থিত। এবং তৃতীয়ত, নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন, যেটা ইউএসএতে অবস্থিত। আমাদের লাস্ট টপিক হলো হারবেরিয়াম। দেখো, সিম্পলি সংজ্ঞা অনুযায়ী হারবেরিয়াম কি? হারবেরিয়াম হলো একটা উদ্ভিদ সংগ্রহশালা, যেখানে অসংখ্য উদ্ভিদের শুকনো নমুনা থাকে। সেই শুকনো নমুনাকে একটা নির্দিষ্ট মাপের শক্ত কাগজের বোর্ডে আটকানো থাকে। যেমন দেখবে তোমরা অনেক সময় প্রজেক্টে যদি পাতার কাজ থাকে, তোমরা কি করো, যে পাতা তুলে সেই পাতাটাকে খবরের কাগজের মধ্যে রেখে কিছুদিন শুকিয়ে নাও, তারপরে প্রজেক্ট তৈরি করো। ঠিক সেরকম এখানেও করা হয়, বিভিন্ন উদ্ভিদের পাতা সংগ্রহ করা হয়, বা শুধু পাতা কেন, যে কোনো অংশই হতে পারে, সংগ্রহ করা হয়, করে শুকানো হয় একটা নির্দিষ্ট পদ্ধতিতে। শুকানোর পর সেটাকে একটা শক্ত কাগজের বোর্ডে আটকানো হয় এবং আটকে একটা ধরো একটা শোকেসের মধ্যে রাখা হয়। ঠিক আছে, ওটাকেই কিন্তু বলা হয় উদ্ভিদ সংগ্রহশালা। সেই স্থানটাকেই বলা হয় উদ্ভিদ সংগ্রহশালা বা হারবেরিয়াম। নেক্সট, হারবেরিয়ামের গুরুত্ব কি? প্রথমত, হারবেরিয়াম শিট কি? যে শক্ত কাগজের উপর উদ্ভিদ নমুনাগুলো লাগানো হয়, সেটাই হলো হারবেরিয়াম শিট। তো হারবেরিয়াম শিট উদ্ভিদ বিজ্ঞানী ও গবেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। কেন গুরুত্বপূর্ণ? কারণ সেই লেবেলের সাহায্যেই কোনো উদ্ভিদের জন্মস্থান, সেটা কিভাবে বেড়ে উঠেছে, সে কখন জন্মেছে, তার বৃদ্ধির ঋতু কোনটা, তার ফলনের সময় কোনটা, এই সকল তথ্য হারবেরিয়াম শিট থেকে পাওয়া যায়। দ্বিতীয়ত, কোনো প্রাকৃতিক বিপর্যয়ে কোনো স্থানের উদ্ভিদ চিরতরে ধ্বংস হয়ে গেল, তখন কি হবে? হারবেরিয়ামে সংরক্ষিত নমুনা দেখে সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মেছিল সে একটা অনুমান করা যায়। তৃতীয়ত, ধরো গবেষণার জন্য একটা জীবন্ত উদ্ভিদ প্রয়োজন, যেটা দুষ্প্রাপ্য, সব জায়গায় পাওয়া যায় না। তো তখন কি করতে হবে? হারবেরিয়াম শিটে থাকা উদ্ভিদ নমুনা দেখে সেটা কিন্তু সহজেই ওই দুষ্প্রাপ্য স্থানটাকে চেনা যাবে, কোথায় সেটা জন্মেছে সেটা জেনে ওখানে গিয়ে উদ্ভিদটাকে সংগ্রহ করা যাবে। দেখো, ভারতের মধ্যে কিছু বিখ্যাত হারবেরিয়াম হলো সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, যেটা পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুরে অবস্থিত। দ্বিতীয়, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, যেটা লখনৌতে অবস্থিত। তৃতীয়ত, ব্ল্যাটার হারবেরিয়াম, যেটা মুম্বাইতে অবস্থিত। এবং চতুর্থত, লয়েড বোটানিক্যাল গার্ডেন হারবেরিয়াম, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। আর বিদেশের কয়েকটি প্রসিদ্ধ হারবেরিয়ামের মধ্যে রয়েছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্স ও হারবেরিয়াম, যেটা ইংল্যান্ডের কিউতে অবস্থিত। দ্বিতীয়ত, অরোটো বোটানিক্যাল গার্ডেন হারবেরিয়াম, যেটা ইটালির পারুয়াতে অবস্থিত। এবং তৃতীয়ত, ন্যাশনাল আরবোটোরাম হারবেরিয়াম, যেটা ইউএসএ ওয়াশিংটনে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের মোটামুটি পুরো চ্যাপ্টারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবুও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।